পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন থালাপতি বিজয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে মুসলমানদের উপর নির্যাতন করায় এই মুহূর্তে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং নির্যাতিত মুসলমানের পক্ষে কড়া হুঙ্কার দিয়েছেন থালাপতি বিজয় এবং ভারতে কোরবানি নিষিদ্ধ করায় ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার পাশাপাশি তাকে এবার জনসম্মুখে প্রকাশ্যে ধোলাই দিয়েছেন থালাপতি বিজয়। পাকিস্তান এবং সৌদি আরব যে সামরিক চুক্তি হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান সেম সামরিক চুক্তি করা অত্যন্ত জরুরি। যদি তা না করা হয় তাহলে বাংলাদেশের মানচিত্র বিলুপ্ত হতে পারে। তাই অনতিবিলম্বে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে। থানা ঘেরাওয়ের পর ঝিনাইদহের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও মারপিটের অভিযোগে ছাত্রদল সভাপতিকে আটক করেছে কোস্টগার্ড। ওই ঘটনায় ছাত্রদলের ৮ নেতা এবং অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে, তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থালাপতি বিজয়ের অ্যাকশন শুরু। প্রিয় দর্শক, ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে নানান ধরনের পদক্ষেপ নিতে শুরু করে। প্রিয় দর্শক, এখন তো শোনা যাচ্ছে ভারতের মাদ্রাসা বা কলকাতার মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম বা তাদের যে সঙ্গীতটি রয়েছে সেটি নাকি গাওয়া বাধ্যতামূলক করেছে। প্রিয় দর্শক, তিনি যখন মুসলিম বিরোধী এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। দর্শক, মুখ্যমন্ত্রী হয়ে আরেকজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে ওপার বাংলা এবং এপার বাংলা দুই বাংলারই খবর দেখতে চলেছি। প্রিয় দর্শক, এপার বাংলায় ঘটেছে আরো একটি ঘটনা, যেখানে একজন বিশ্লেষক দাবি করেছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে জনাব সালাউদ্দিন আহমেদের পদত্যাগ করা উচিত। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? আসলেই কি দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে খারাপ পর্যায়ে রয়েছে বা দেশে কোনো নিরাপত্তা নেই? আপনিও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? প্রিয় দর্শক, এই বিশ্লেষক যে বলছেন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এই দাবিটির সাথে আপনি একমত পোষণ করছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আগামী ২৮ মে ভারত জুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। তবে এই ঈদে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পশু কোরবানি নিয়ে হুমকি দিয়েছেন হুমায়ুন। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এই প্রথম সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ঈদে গরু কোরবানি নিয়ে রাজ্য সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকার যখন গরু কোরবানি নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করেছে, ঠিক তখনই হুমায়ুন কবির জোর দিয়ে বলেছেন বিধিনিষেধ যাই থাকুক না কেন গরু কোরবানি অব্যাহত থাকবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, কোনো আপত্তি বা রাষ্ট্রীয় নির্দেশনা তোয়াক্কা না করে কোরবানির এই দীর্ঘদিনের রীতি অব্যাহত থাকবে। এটি এমন এক ঐতিহ্য যা ১৪০০ বছর ধরে চলে আসছে। পৃথিবী যতদিন থাকবে এই নীতি ততদিন চলবে। এই সময় শুভেন্দু অধিকারীকে সরাসরি হুমকি দেন হুমায়ুন, বলেন আগুন নিয়ে খেলবেন না। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক জোর দিয়ে আরো বলেন, শুভেন্দু সরকার গরুর মাংস খাওয়ার উপর নিয়ম আরোপের অধিকার থাকতে পারে, কিন্তু হাজার বছরের ধর্মীয় আচারে হস্তক্ষেপ করা উচিত নয়। গরু কোরবানি নিয়ে মুসলিমরা কোনো আপত্তি গ্রহণ করবে না। कोई मुसलमान को गाय खाने के मना करे तो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का जियो करके वो मना कर दीजिए, लेकिन कुर्बानी तो होगा ही। कुर्बानी कोई मना करेगा वो भी नहीं सुनेगा। অন্যদিকে এই বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখতারুজ্জামান। তার দাবি, এই বিধিনিষেধ ঈদুল আজহার ধর্মীয় আচারে প্রভাব ফেলতে পারে।
তিনি যুক্তি দেন, পশ্চিমবঙ্গে পশু জবাই আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অনেক পরিবারের জন্য বড় পশু কোরবানি করা অর্থনৈতিকভাবে বেশি সাশ্রয়ী। আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি, আপনি আন্দাজ সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। আমার কথাটা কাছে আমি যদি এখানে আপনি কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি, আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনারা, কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি অন্যায় বলছি ভাই, আপনি বলেন যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি জমি মাপতেছেন, খুঁটি কাটতেছেন, আমি জানলাম না 150 গজের ভিতরে 20 গজ হবে না আপনার, এটা কি আন্তরিকতা, এটা কি ভালোবাসা? আপনি করেন কাজ, আমার কথা আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি এখানে জমি মাপতেছি, কি করতেছি। মিটিং কেন কথা মিটিং করবো কেন? আপনার মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন? आपने बताया हम आगे बता देंगे না, আপনি মিটিং করার কথা বলতেছেন, তা মিটিংটা আগে করতেন যে আমি এখানে কাজ করবো। তাহলে आपको পোস্ট কমান্ডার बताएगा তারপরে দাদা আপনারা তো বাংলা জানেন না, যদি আপনারা কাজ করেন তা আমাদের আগে বলা দরকার ছিল যে আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি। আপনি কাজ জায়গা হুট করে এটা তো বিজেপি বিএসএফ এর দায়িত্ব, বিএসএফ কে বলবে যে এখানে আমাদের একটা কাজ হচ্ছে, আপনাদের অবগত আমরা করে এলাম, বাস শেষ হয়ে গেল কথাটা। কিন্তু আপনি যদি আমাকে না করে আপনি যদি একা একা সীমান্ত এলাকা আসেন সেটা হবে না ভাই। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা পাতা বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি দিক যান, এটা আমাদের ডকুমেন্ট লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না, আমাদের অথরিটি বলতে হবে আমরা আপনার প্রোডাকশন দিচ্ছি, আমরা না করছি। আপনি 150 গজের বাইরে যদি আপনি কাজ করেন আমি আপনাকে আপত্তি করবো না, কিন্তু আপনি 150 গজের ভিতরে যখন কাজ করতে আসবেন আপনাকে অবশ্যই অবগত করতে হবে যে আমি এই কাজ আমি করতেছি। একটা জিনিস সীমান্ততে যখন যেটা মন চায় তখন সেটা করা যাবে না, যাবে? একটা আইন আছে, একটা নিয়ম আছে। হায়ার লেভেল আমাদেরকে বলছে না, আমাদেরকে বলছে নাকি আমরা তো মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমাদেরকে তো বলতে হবে। আমাদের 17 সালে হোক আর 20 সালে হোক যদি ওরা করবে, কিন্তু আমাদের তো অবগত করতে হবে। জানে না তো আমাদের স্যার আমি জানে না। আপনি সীমান্ত এলাকায় আমার হায়ার অথরিটি যত কিছু জানো, কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি বিএসএফ বিজিবি, আমাদের তো বলার দরকার যে ভাই আমরা এই কাজটা আমি করতে চাচ্ছি। আমরা আমার হায়ার অথরিটি বলবো বিএসএফ কাজ করবে, কিন্তু আপনি না জানেন এসে খুঁটি কাটা শুরু করবেন, এটা হলো। আজও নামাজ পড়া নাসিরউদ্দিন পাটোয়ারি বের হওয়ার পর তার উপরে আক্রমণ মেরে ফেলতে চাইছিল, কারণ ওখানে ক্লিয়ারলি দেখা গেছে একটা ছেলে পকেট থেকে অস্ত্র বাই করছে, আরেকটি ছেলে থাবা দিয়া তার হাত ধইরা ফেলছে। যদি হাতটা না ধরতো এ তো গুলি করতো। কে এই ছেলে, কোন দল করে, এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার ওর কাছে ওই মাল কিভাবে গেল। এই মাল দিয়ে নিশ্চয়ই সে এর আগেও পৃথিবী থেকে অনেককে বিদায় করছে, নাহলে ওপেন ওইভাবে বাই করতে পারে না। তারা যদি না ঠেকাইতো আজকে কিন্তু সে নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেয়ে ফেলতো। হ্যাঁ ভাই, পৃথিবী থেকে বিদায় করে দিত। আচ্ছা ধরেন মেরে ফেলার পর আজকে কি অবস্থা হইতো বলেন তো একটু? সামলাইতে পারতেন না। পুরা শহরে আগুনের বৃষ্টি হইতো, এই ঢাকা শহরে আগুনের বৃষ্টি হইতো, পুরা দেশে ভূমিকম্প হইতো যদি তাকে আজকে মেরে ফেলা হইতো। উপরওয়ালা তার হায়াত রাখছে, বেঁচে গেছে। আক্রমণটা কোথায় হইলো? আমাদের আইনমন্ত্রীর দেশে, ঝিনাইদহ আইনমন্ত্রীর দেশে এই আক্রমণটা হয়েছে। আপনি ভাবতে পারেন আইনমন্ত্রী নিজের এলাকায় এত সন্ত্রাসী, কাদের হাতে এই অস্ত্র আইনমন্ত্রী কি জানে না? না জানার তো কোনো কথা না। কারণ কি জানেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই উনার হাতের মধ্যে। কেন হাতের মধ্যে বললাম? আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল এই ইউনূস সরকারের। ওই টাইমে ওনার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কাগজপত্র গেছিল ওইটা কিন্তু উনি মেনে নেয় নাই। উনি নিজের মুখে বলছে যে ওই কাগজপত্র আমি মেনে নেই নাই, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ মাইনা নেই নাই। তার মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কখন? যখন নির্বাচনটা আসছে, উনি আবার নির্বাচনে দাঁড়াইছে, ওই কথাগুলো বইলা নির্বাচনে আওয়ামী লীগের ভোটটা নিছে। তার মানে আওয়ামী লীগ ওনার হাতের মধ্যেই তো। আবার বিএনপির ভোটও পাইছে, যার জন্য বিপুল ভোটে পাস করছে। পাস কইরাই কিন্তু আবার চোখ উল্টায় ফেলাইছে। কারণ এই সংসদের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আবার আইন পাস করার জন্য ওই আদালতে পাঠাইছে, মহামান্য আদালতের কাছে নথিপত্র পাঠাইছে। এবার চিন্তা করেন, ওনারা কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগকে মাইনা নিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ হইতে দেবে না, নির্বাচনের পরে আবার বলল নিষিদ্ধ।
তার মানে এমনও তো হইতে পারে যে আওয়ামী লীগকে বুকে টাইনা আবার নিষিদ্ধ করে দিয়েছেন, ওই আওয়ামী লীগের পোলাপান না তো এরা, আপনাকে বদনাম করার জন্য আপনার এলাকায় তো গেছে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই প্রত্যেক শুক্রবারে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরা নামাজ পড়ে, কিন্তু এভাবে আর যাওয়া ঠিক হবে না। আজকে তো বাইচা গেলেন, আজকে তো কোনো মতো বাইচা গেলেন, হায়াত আছে বলে বাইচা গেছেন। আপনাদের 3 জনের মাথা ফাটাইছে, অনেককে আহত করছে, ডিম মারছে, হকি স্টিক দিয়া বাড়ি মারছে, সব কিছুর ভিডিও আছে। এই সব কিছুর ভিডিও দেখা এই আসামিগুলাকে ধরা উচিত হবে না? সরকারের ধরা উচিত। যদি না ধরেন এটা অনেক বড় একটা কেলেঙ্কারি হবে। মাত্র তো শুরু হলো, এটার প্রতিবাদ কিন্তু চলতে থাকবে। আর এই প্রতিবাদ এমন জায়গায় আঘাত করবে, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। হ্যাঁ ভাই, ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী এমনি ভাই একটা বিপদের মধ্যে আছে, কারণ প্রশাসন তো উনার হাতে, প্রশাসন ঠিক মতো তো কাজ করতে পারতেছে না। আমরা মিরপুরে কি দেখলাম, পুলিশকে দৌড়াইতেছে জনগণ, পুলিশ দৌড়াইতেছে, পুলিশ ভাগতেছে। দেখেন এই পুলিশের দৌড়ানি খাওয়াটা আমরা দেখছি কখন, শেখ হাসিনার আমলে, তাও আবার 3 ট্রাম উনি এই দেশে থাকার পর, 15 বছর রাজত্ব করার পর একদম শেষের দিকে ওনার পুলিশ দৌড়ানি খাইছে। এটা আমরা কিন্তু এই 36 দিনে দেখছি, তার মানে 15 বছর লাগছে দৌড়ানি খাইতে, এখানে 3 মাসের মধ্যেই পুলিশ দৌড়ানি খাইতেছে। যার জন্য আমি বলতেছি মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার মন্ত্রণালয়ের দিকে নজর দেন, কড়াকড়ি নজর দেন। অন্যান্য মন্ত্রণালয় কি হচ্ছে না হচ্ছে সেসব মন্ত্রীদের দায়িত্ব, তাদের কাজ তাদেরকে করতে দেন। আপনি সবাই কাজ করতে যায় আপনার নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দিতে পারতেছেন না, নড়বড়ে হয়ে গেছে। তো এবার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। তার ক্ষমা চাওয়া এবং পদত্যাগের দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং জোরালো হচ্ছে। জামাত ইসলামী এবার সোচ্চার। দর্শক, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং সামগ্রিক রাজনীতি এবং পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে বলা যায়। এর মানে বিএনপি কিছুই পাচ্ছে না। জামাতের যে দায়িত্ব তারা সমালোচনা করছে এবং চোখে আঙুল দিয়ে বিএনপির ব্যর্থতা ধরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে জামাতের সফলতা এবং জামাতের নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখার ক্ষেত্রে জামাতের কোনো দায় নেই। জামাতের দায় হচ্ছে তারা আইন মানবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং জনগণকে আইন মানার কথা বলবে, আর সরকারের যে ব্যর্থতা সেটা সমালোচনা করবে। এই জায়গায় জামাত ঠিক আছে। তো দর্শক, বাংলাদেশের সবচেয়ে রিজনেবল পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী। কারণ যে কোনো মুসলমান এটা বিশ্বাস করতে বাধ্য হবে এবং বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না যে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, কোরআনের যে আইন, ইসলামের যে বিধান, তার চাইতে শ্রেষ্ঠ কোনো বিধান হতে পারে না। ইসলামের কোনো বিধানে ভুল আছে কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, তাকে নতুনভাবে মুসলমান হতে হবে। এবং ইসলামের কোনো বিধানকে যদি কেউ ছোটখাটো বা তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এটা কি জানেন? এ বিষয়ে ফকিহগণ একমত। ইসলামের কোনো বিধানকে কেউ তাচ্ছিল্য করলে সে মুরতাদ হয়ে যাবে, ছোট করলে সে মুরতাদ হয়ে যাবে। এই পার্থক্যটা বুঝাই। ইসলামের কোনো বিধান না মানলে সে অপরাধী, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু তাচ্ছিল্য করলে সে মুরতাদ, তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন নামাজ, কেউ নামাজ না পড়লে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। নামাজ না পড়াটা কবিরা গুনাহ, ফরজ ইবাদত নামাজ না পড়াটা কবিরা গুনাহ। কিন্তু নামাজকে ছোট করা, যে নামাজ এটা কোনো ইবাদত হলো, এটা অচল, এটা চলে না, এই যুগে নামাজ এর কোনো প্রয়োজন নেই, এরকম কথা যদি কেউ বলে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। তো দর্শক, জামাত ইসলামী একটা ইসলামী দল, স্বাভাবিকভাবেই তারা ইসলামের পক্ষে বলবে এবং তাদের রাজনীতি, তাদের জীবন দর্শন সবকিছু হচ্ছে ইসলাম। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের রাজনীতি করে। সংসদ ও আল্লাহর আইন কায়েমের কথা সরাসরি জামাত বলে, রাজনৈতিক মাঠে বলে। কিছুদিন আগে অধ্যাপক মুজিবুর রহমান জামাত ইসলামীর এমপি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলেছেন সংসদে। তো দর্শক, আবারও বাংলাদেশে জানেন যে ধর্ষণ কাণ্ড নিয়ে বাংলাদেশ উত্তাল। কেমন যেন বিএনপি ক্ষমতায় আসলেই বিএনপি শব্দের সাথে কেমন যেন ধর্ষণ শব্দটা রিলেটেড, এটা বিএনপির সাথে যায়। বিএনপি ক্ষমতায় এসেছে, ধর্ষণ বেড়ে গেছে এবং খুব সহজেই ধর্ষণটা পার পেয়ে যায়। আইনের শাসন নেই। এবং একটা বিষয় মনে রাখবেন যে ধর্ষণের সাথে শুধু মানুষের যৌন চাহিদা রিলেটেড নয়, ধর্ষণের সাথে বেসিক্যালি ক্ষমতা এবং দম্ভ জড়িত। যে ক্ষমতার একটা বহিঃপ্রকাশ হচ্ছে ধর্ষণ। এই জন্য দেখবেন যে ধর্ষণের সাথে সাধারণত ক্ষমতাসীনরা জড়িত থাকে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারির পর যদি হিসাব করেন যত ধর্ষণ হয়েছে তার 90% বিএনপি করেছে। খোঁজ নেন বিএনপি ছাত্রদল বা তাদের সাথে জড়িত যারা তারা। কিছু কিছু বিষয় আছে নন পলিটিক্যাল, বাট বেশিরভাগ ধর্ষণ হচ্ছে পলিটিক্যাল। তাই বিএনপি এমন একটা দল, তারা ধর্ষণ নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে এগুলো হচ্ছে। এবং আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নাই, প্লাস দেশে আইনের শাসন নেই। দেশে আইনের শাসন না থাকলে অপরাধ অটোমেটিক্যালি বেড়ে যায়। বিএনপির মূল সমস্যা হচ্ছে এটা সরকারের, যে দেশে আইনের শাসন নেই। তো এখানে জামাত ইসলামী বিএনপির উপকার করছে, জাতির পক্ষে দাঁড়িয়েছে। জামাত ইসলামী ধর্ষণের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি, কারণ জামাত বলছে যে আল্লাহর আইনে বিচার করতে হবে। আর আল্লাহর আইনে বিচার করতে বলার পরেই ধর্ষকদের পক্ষের শক্তির গায়ে আগুন লেগে গিয়েছে। দর্শক দেখেন, জামাত ইসলামী
ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা বলেছে, যে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা তো আরো বলবো যে বিহেডিং, শিরোচ্ছেদ, অথবা ইসলামের অন্যান্য যে বিধান আছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার, বা বিবাহিত যদি হয় জেনার ক্ষেত্রে পাথর মেরে হত্যা করা, স্টোনিং টু ডেথ, আমরা সেটার পক্ষে, কারণ এটা ইসলামের বিধান। আমরা কোরআনের আইনের পক্ষে, ইসলামের বিধানের পক্ষে। প্রত্যেক মুসলমান কোরআনের আইনকে রেসপেক্ট করতে বাধ্য, যদি না করে তাহলে তার ইমান থাকবে না। তো জামাত স্বাভাবিকভাবে যেহেতু ইসলামী দল, তারা প্রকাশ্যে মৃত্যুদণ্ডের কথা বলেছে, কিন্তু বিএনপি এটা সহ্য করতে পারে না। তারা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রদান এটা মধ্যযুগীয় কাজ, অথচ এটাই হচ্ছে ধর্ষণ রোধে একমাত্র কার্যকর পদ্ধতি। পৃথিবীর অনেক দেশ সভ্য হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো সভ্য, কিন্তু তারা কিন্তু ধর্ষণ রোধ করতে পারেনি। আপনি যুক্তরাষ্ট্রে যান, সেকেন্ডে ধর্ষণ হয়। কারণ অন্যান্য জায়গায় তারা সরাসরি ইসলাম না মানলেও ইসলামের বিধিবিধানগুলো অন্যভাবে মানে, যেটা ডক্টর কাজী দীন মোহাম্মদ বলেছিলেন যে যুক্তরাষ্ট্রে আমি মুসলমান দেখিনি, কিন্তু ইসলাম দেখেছি। নীতি নৈতিকতা, ইনসাফ, মাপজোক, নানান ক্ষেত্রে তারা ইনসাফ মেনটেন করে, তারা সভ্য হয়েছে। কিন্তু এই ধর্ষণের বিধান বা এগুলোতে তারা ধর্ষণ প্রতিরোধের যে ব্যবস্থা, এগুলোতে ইসলামী বিধানের দিকে আসতে পারেনি, ধর্ষণ চলছে যুক্তরাষ্ট্রে। তো বাংলাদেশেও ধর্ষণ রোধের একমাত্র উপায় হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, যেটা আল্লাহর কথা, যেটা রাসূলের কথা, যেটা ইসলামের কথা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে বলেছেন যেটা মধ্যযুগীয়। মধ্যযুগীয় মানে সেটা খারাপ, বর্বর, অসভ্য, আনস্মার্ট, আনসিভিলাইজড। মধ্যযুগীয় কথার অর্থ হচ্ছে এটা। তো ইসলামের বিধান প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়াকে যারা বর্বর, অসভ্য, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ইমান নাই, সে কিন্তু মুরতাদ হয়ে যায়। আমি বলছি না যে সালাউদ্দিন আহমেদ মুরতাদ হয়ে গেছে না, এই দায়িত্ব আমি নিয়ে বলছি, এটা আলেমদের দায়িত্ব। তারা ফতোয়া বোর্ড তৈরি করে তারা ফতোয়া দিবে। যদিও এখানে আরো অনেক বিষয় আছে যে কাউকে মুরতাদ, কোনো একটা কাজ সে কুফরি বা শিরকি করলেই সে কাফের হয়ে যায়, বিষয়টা এরকম নয়। তার এতেকাদ কি ছিল, তার কর্মের পরিপন্থী কিনা, না কথার কথা বলে ফেলেছেন, আরো অনেক সার্কামস্টেন্স বিবেচনা করতে হয়। এগুলো বিবেচনা এনে আলেমরা ফতোয়া দিবে, আমি তাকে বলছি না। বাট এই বক্তব্যটা, এই কাজটা, জামাত ইসলামের যে দাবি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার যে দাবি, এটাকে মধ্যযুগীয় বলাটা, মধ্যযুগীয় বর্বরতা বলাটা, এটা ইমান নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।